এক সপ্তাহ পরে ঢাকা বাংলাদেশ খানবাড়ি। হঠাৎ বাড়ির গেটের সামনে এসে থামে একটি মাত্র ট্যাক্সি। রাতের নিস্তব্ধতা ভেঙে গাড়ির ইঞ্জিনের শব্দ মিলিয়ে যায় ধীরে ধীরে। সেই গাড়ি থেকে প্রথমে নামে ইউভান, তারপর রোজা। ইউভান হঠাৎ বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ে। এত বছর পরেও কিছুই যেন বদলে যায়নি, অথচ চোখের সামনে ভেসে ওঠে সায়রার সেই কিশোরী মুখটা, নরম হাসি, লাজুক চোখ, অবুঝ বিশ্বাসে ভরা দৃষ্টি। শেষবার যখন ইউভান এই বাড়ি ছেড়ে গিয়েছিল, সায়রা তখন ওর সাথেই ছিল। তারপর আর কোনোদিন এই দরজার সামনে দাঁড়ানো হয়নি। আর সায়রাও আর ফেরেনি। ইউভানের চোখ অজান্তেই ভিজে ওঠে। বুকের ভেতরটা কেমন পুড়ে যাচ্ছে, একটা নিঃশব্দ দহন, যার কোনো নিরাময় নেই, হয়তো কোনোদিন কমবেও না। আজীবন মনে গেঁথে থাকবে একটাই আফসোস, সায়রাকে একটা সুন্দর নিরাপদ সংসার দিতে পারেনি সে। অথচ আজ নিজেই স্বার্থপরের মতো নতুন এক জীবন সাজিয়ে দিয়েছে। নিজের মনেই প্রশ্ন ছুড়ে দেয়, আমি কি সত্যি একটা স্বার্থপর? এক মুহূর্তের নীরবতা, তারপর ভেতর থেকে উত্তর আসে, না, নন্দিনীর সাথে আমার যা হয়েছে তার সম্পূর্ণ দায় অন্যের। আমরা কেউই ইচ্ছাকৃতভাবে কাছে আসেনি। ঠিক তখনই রোজার ডাকে ইউভান পাশে তাকায়, চোখের ভেজা ভাবটা আড়াল করার চেষ্টা করে গাড়ির একপাশের দরজাটা খুলে সামান্য ঝুঁকে হাত বাড়িয়ে দেয় ভেতরে দিকে। কণ্ঠে যত্ন আর মমতা মিশিয়ে বলে, সাবধানে নাম পড়ি। এত কয়েক ঘন্টার জার্নিতে নিশ্চয় খুব ক্লান্ত হয়ে পড়েছিস। রোজার সঙ্গে ভিতরে যা, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। ভাইয়ের হাত ধরে ধীরে ধীরে গাড়ি থেকে নামে। আশেপাশে তাকিয়ে দেখতেই বুকটা কেমন খামচে ধরে। দীর্ঘ 1 বছরও বেশি সময় পরে আবার নিজের নিরে ফিরেছে তো। তো এসেছে, তাও শূন্য হাতে। যাওয়ার সময় সেহরানের হাত ধরে গিয়েছিল, কিন্তু আজ ফেরার সময়ে তার পাশে তো মানুষটাই নেই। ও ভেতর থেকে ফুপিয়ে ওঠে, হঠাৎ গলা ধরে আসে, চোখের কোণ ভিজে ওঠে। মনে পড়ে যায় শেষবার এই বাড়ি ছেড়ে যাওয়ার দৃশ্যটা। সেদিন সেই সময়ে বাড়ির বড় ছোট প্রত্যেকে উপস্থিত ছিল। ওর মামারা, মামুনি, ওর আম্মু, সবাই ছিল। কত হাসি, কত ঠাট্টা, কত স্বপ্ন নিয়ে তারা রওনা হয়েছিল। আর আজ, আজ কেউ নেই। পৃথিবীর বুকে যেন তাদের কোনো অস্তিত্বই নেই। চতুর্দিকে সবকিছু কেমন শূন্যতার হাহাকার। পরীর মনে হয়, এত ষড়যন্ত্র না করলে কি এমন ক্ষতি হতো। ও আর বাড়ির ভেতরে পা বাড়াতে পারে না। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে বলে, দেখো না ভাইয়া, যাওয়ার সময় তো আমি পুরো একটা পরিবার রেখে গিয়েছিলাম, একটা ভরা সংসার ছিল আমার। কিন্তু আজ দেখো, আমি পুরোপুরি শূন্য, কিচ্ছু নেই আমার কাছে। এমনকি আমার কিট্টও নেই, এমনকি তোমার কিট্টও নেই আমার কাছে। এখানে আমার দম আটকে আসছে। আমি সেহেরানের কাছে যাব ভাইয়া, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো। ওনার কাছে গেলে আমি ভালো থাকবো। না হলে ওকে এখনই আসতে বলো, নয়তো বাঁচবো না আমি। আমার সাথে সে কথা কেন বলছে না? ওর হিচকিতে কথা আটকে যায়, আর ইউভানের বুকটা ভারী হয়ে যায় বোনের এই আর্তনাদ। কিন্তু ও কিছুতে এই মুহূর্তে সেহেরানের খবর পরীকে দিতে চাইছে না। বোনকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলে, পরি বোন আমার, এমন অধৈর্য হতে নেই। ও ফ্রি হয়ে ঠিকই ফোন করবে। তোর এমন অবস্থা শুনলে কিট্টুও কি ওখানে ঠিকভাবে ঝামেলা সামলাতে পারবে? বরং তোর চিন্তায় ও আর কাজে ভুল করবে। তাহলে প্রবলেম তো থেকেই যাবে, তাই না? আর ওর তোর কাছে ফিরতেও লেট হবে। এবার একটু নিজেকে সামলাতে হবে, প্লিজ। আর কাঁদিস না বোন, তোর কান্না দেখলে তোর ভাইয়া যে বড্ড অসহায় হয়ে পড়ি। পরি তখনও কেঁদে যাচ্ছে। রোজা বোনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, আর কিছুতে মন খারাপ করবি না। তোর সেহেরান শীঘ্রই তোর পরীর কাছেই, তার পরীর কাছেই ফিরে আসবে, সব বাধা বিপত্তি পেরিয়ে। ভেতরে চল, এটা তো সংসার, সবাই সব সময় আমাদের সঙ্গে থাকবে এটা তো সম্ভব না, তাই না? বরং ধরে নে ওই মানুষগুলো কোনোদিন আমাদের জীবনে ছিলই না। রোজার কথায় পড়ি ধীরে ধীরে নিজেকে সামলায়, কাপা পায়ে বাড়ির ভেতরে পা রাখে, কিন্তু বুকটা কিছুতেই শান্ত হচ্ছে না, যতক্ষণ না সে সেহরানের কণ্ঠ শুনতে পারছে। এদিকে দেওয়ান বাড়ি। সন্ধ্যার গা ছুঁই ছুঁই আলো যখন ছাদে ছড়িয়ে পড়ছিল, নন্দিনী ছুটে গিয়েছিল ছেলেদের জামা কাপড় আনতে। কিন্তু নামার পথে হঠাৎ এক ছেলের কান্নারত কান্নার তার পা থমকে যায়। মনে হলো সময় যেন রুদ্ধ হয়ে গেছে। বুকটা যেন হঠাৎ সংকুচিত হয়ে যায়, হৃদয়টা গাঢ় অস্থিরতায় কেঁপে ওঠে। ও ছুটে ঘরে ঢোকে, জামাগুলো ফেলে রেখে দোলনার দিকে ঝুঁকে যায়। ইয়ানকে কোলে তুলে বুকের সঙ্গে মিশিয়ে নেয়, কিন্তু অল্প সময়ের মধ্যে বুঝে যায় ছেলের শরীর পুড়ে যাচ্ছে জ্বরে।
নন্দিনী স্তম্ভিত, ভীত, দিশেহারা হয়ে পড়ে। ইয়ানের জ্বর মানে ইভানেরও জ্বর আসবে, এ কথাও ভালো করেই জানে। ওরা আলাদা নয়, অসুখ হলে দুই ভাইয়ের একসাথেই হয়। শুধু জ্বর নয়, সঙ্গে আসে তীব্র শ্বাসকষ্ট। শেষবার যখন ওরা অসুস্থ হয়েছিল তখন ওদের পাপা সারা রাত নিজের বুকের সঙ্গে জড়িয়ে পাহারা দিয়েছিল। অথচ আজ নন্দিনীর বুকটা হাহাকার করে ওঠে। অস্থির হাতে ইউহানের কপালে হাত রাখে। মুহূর্তে বুঝে যায় তার আশঙ্কা ভুল নয়। ছেলেটার শরীরও আগুনের মতো গরম হয়ে উঠেছে। ও আর দাঁড়িয়ে থাকতে পারে না, তাড়াতাড়ি বিছানায় বসে পড়ে। দুই ছেলেকে বুকের সঙ্গে মিশিয়ে নেয়, যেন নিজের শরীরের উষ্ণতা দিয়েই ওদের জ্বর আর শ্বাসকষ্ট নিরাময় রাখতে চায়। নন্দিনীর চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। এই ছেলেরাই তো তার শেষ সম্বল। ও অস্থির কণ্ঠে বলে, সব দোষ আমার। আমার বোঝা উচিত ছিল এই নতুন পরিবেশে ওদের খাইয়ে নিতে কষ্ট হবে। আমি ছোট মার উপরে রাগ করে ওদের দিকে খেয়াল কম করেছি। আমি সত্যিই পারিনি তোমাদের খেয়াল রাখতে বাবা। মাম্মা খুব খারাপ, তাই না বাবা? যতদিন পাপার কাছে ছিলে বাবা কতটা যত্নে রেখেছিল, অথচ আজ আমি ব্যর্থ হলাম। নন্দিনী কণ্ঠ থেমে থেমে শব্দ করে কেঁদে ফেলে। তার বুক কেঁপে উঠেছে, চোখ দিয়ে জল নীরবভাবে ঝরছে। এমন সময় নিচ থেকে ছোট মায়ের চিৎকার ভেসে আসে। শব্দগুলো কাছাকাছি এলে ওর কানে যেন ছুরি প্রবেশ করে। ঠিক তখনই তাসনিমা বেগম রুমে প্রবেশ করে, মুখে বিদ্রুপের ছাপ, কণ্ঠে কটাক্ষের তীব্রতা স্পষ্ট। কি ব্যাপার নন্দিনী? রাতের রান্না তো তোমার দায়িত্বে ছিল, আর এখন এই অসময়ে ছেলেদের নিয়ে বসে আছো কেন? এবার থেকে কি বসে খাওয়ার প্ল্যান করেছো নাকি? ননির পুতুলদের কোলে থেকে নামাও। নন্দিনীর বুকের ভেতর অস্থিরতা আর রাগের মধ্যে কেঁপে ওঠে। ছোট ছেলেদের দুশ্চিন্তায় ওর হাত যেন শক্ত হয়ে যায়, আর হৃদয়টা ব্যথায় অচল হয়ে আছে। ওর কণ্ঠ কেঁপে ওঠে, চোখে জল জমে। অস্থির হয়ে বলে, ছোট মা প্লিজ, আজ আমাকে কোনো কাজের কথা বলো না। আমার ছেলেদের খুব জ্বর হয়েছে, ওদের কষ্ট হচ্ছে দেখছো তো। এখনই তাদের একবার ডাক্তারের কাছে দেখাতে হবে। একটু রুহানকে ডেকে দাও না প্লিজ। আমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে বলো। কিন্তু তাসনিমা বেগম রাগের আগুনের চোখে ঝলসে উঠে চেঁচিয়ে উঠলেন, কোথাও যেতে হবে না ওদের নিয়ে। এখনকার সিজনে সব বাচ্চাদের এমন একটু অসুস্থতা হয়। আমি নাপাসিটা বানিয়ে দিচ্ছি, খাইয়ে দাও, সুস্থ হয়ে যাবে। আমরা যেন কোনোদিন আর বাচ্চা কাচ্চা জন্ম দিইনি। তোমার সবকিছুতে বাড়াবাড়ি দেখছি। নন্দিনী এবার নিজেও রেগে গেল। মেজাজ হারিয়ে দৃঢ় কণ্ঠে বলে, ক্ষমা করবে ছোট মা। তোমার সন্তানরা অনেক সুস্থ সবল ভাবে সঠিক সময়ে পৃথিবীতে এসেছিল, কিন্তু আমার ছেলেদের ভাগ্য এতটা ভালো ছিল না। ওরা ওদের মাম্মা আর পাপার বহু সাধনার ফল। বহু কষ্টের পর আমরা আমাদের কলিজা দুটির মুখ দেখেছিলাম। তাই ওদের সঙ্গে বাকি সবার তুলনা দেওয়া বন্ধ করো। ওর কথা শেষ হওয়ার আগেই ছেলে দুটোর শ্বাসকষ্ট শুরু হয়। ছোট শরীর দুটির গায়ে কাঁপন ধরে, ঠোঁট নীল হয়ে আসে। নন্দিনী তাড়াহুড়োতে ছুটে আসে, বুকের মধ্যে দুই ছেলেকে আগলে ধরে কম্পমান শরীরে। ও ভীষণ ভয় পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। সদ্য মা হওয়ার অচেনা অনুভূতি ওর ভিতরে ঝড় তোলে, চোখে জল ভরে আসে। কিন্তু তাসনিমা বেগম এখনো চিৎকার চালিয়ে যাচ্ছে, থামার কোনো নাম নেই। এমন সময় রুহান ব্যস্ত হয়ে দৌড়ে আসে। সে তার আপুর রুমে ঢুকে দেখলো তার মা আপুর উপর চেঁচামেচি করছে, আর আপু কাঁদছে। রুহানের চোখে অস্বস্তি, মুখের চিন্তার রেখা ফুটে ওঠে। সে ছুটে এসে বলে, আপু শান্ত হও, আমি আছি তো। কি হয়েছে আমায় বলো, ওদের কি হয়েছে? নন্দিনী এবার ভাইয়ের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে, ভাইয়ের কাছে অনুরোধ করে ছেলেদের নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার জন্য। রুহান বোলের কোণ থেকে ইহান তুলে নিয়ে ধীর পিঠে হাত বুলিয়ে দেয়, কোমল কণ্ঠে বলে, আপু তুই রেডি হয়ে নে জলদি, আমি তোদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সব ঠিক হয়ে যাবে, ভয় পাস না। কিন্তু তাসনিমা বেগম ততক্ষণে কটাক্ষ করে ওঠেন। নিচে তখন লিভিং রুমে সবাই জড়ো হয়ে বসে আছে। এমন সময় হঠাৎ দরজার বেল বেজে ওঠে। রাইসা উঠে দরজা খুলতে চলে যায়। ঠিক সেই মুহূর্তে নন্দিনী দুই বাচ্চাকে বুকে জড়িয়ে ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। সঙ্গে ওর ভাই, চোখে মুখে উৎকণ্ঠা, পায়ে পায়ে তারা। কিন্তু পেছনে ঠিক ছায়ার মতো লেগে আছে ওর ছোট মা। কথার তীক্ষ্ণ ছুরি ছুঁড়ে যেতে যেতে এক মুহূর্তের জন্যও থামছে না। নন্দিনী সবে লিভিং রুমে পা রেখেছে, এমন সময় ওর খালা সামনে এগিয়ে আসে। চোখে বিরক্তি, মুখে তাচ্ছিল্য। প্রথমে নিজের আপুর দিকে তাকিয়ে, তারপর স্পষ্ট বিদ্বেষে নন্দিনীর দিকে আঙ্গুল তুলে বলে, এই মেয়েটা ফিরে আসার পর থেকে বাড়িতে যত অশান্তি লেগেই আছে। কে জানে কার পাপের ফল বয়ে নিয়ে এসেছে। এর বাচ্চাদের নিয়েও কোনো নিশ্চয়তা নেই। আপু একে বলে দাও বাচ্চা কাচ্চা নিয়ে এখান থেকে চলে যেতে।
ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। নন্দিনীর বুকের ভেতর যেন কেউ নিষ্ঠুরভাবে মোচড় দিয়ে ধরে। বাচ্চাদের শরীর জ্বরে পুড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর এই মানুষগুলোর মুখে ওর অস্তিত্বটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ও আরো শক্ত করে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে। নিজেকে সামলাতে পারে না। সে সোজা ওনার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, মুখ সামলে কথা বলো। বারবার বলছি আমার অসুস্থ ছেলেদের নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। ওর কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা কেউ এতদিন দেখেনি, কিন্তু তাতেই যেন আগুনে ঘি পড়ে। মুহূর্তের মধ্যে ছোট মা এগিয়ে এসে নন্দিনীর হাত চেপে ধরে ক্ষুব্ধ কণ্ঠে বলে, সাহস তো কম না তোমার! আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে কথা শোনাচ্ছ? ভুল কি বলেছো? যাদের কোনো বৈধ পরিচয় নেই তাদের অবৈধই বলেছে। ঠিক তখন ওই পেছন থেকে হঠাৎ এক তীব্র কণ্ঠে চিৎকার ভেসে আসে, জাস্ট শ্যাট আপ! এক মুহূর্তে লিভিং রুমের সবাই কেঁপে ওঠে। উপস্থিত সবাই স্তব্ধ, কিন্তু নন্দিনীর বুকের ভেতর যেন বিদ্যুৎ চমকে ওঠে। এই কণ্ঠ যে তার চেনে, খুব ভালো করেই চেনে। ও ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়ের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে চোখ পড়তেই ওর শরীরটা কেঁপে ওঠে। কি যে হলো নিজেও বুঝতে পারে না। ঠোঁট ভেঙে ফুপিয়ে ওঠে চোখের পানি, আর বুকের ভেতর জমে থাকা সব অভিমান, সব অপেক্ষা একসাথে উতলে ওঠে। তবু অভিমানী মনটা একবারের জন্য পা বাড়ায় না, ছুটে যায় না সেই কাঙ্ক্ষিত মানুষটার দিকে। অথচ এই মানুষটার ফেরার জন্যই সে তো অজান্তে প্রতিদিন প্রার্থনা করেছিল। বাচ্চা দুটো কি বুঝলো কে জানে, তবু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে এই দুটো ছোট্ট হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার আকুতিতে। আর ঠিক তখন ওই মায়ের এমন ভেঙে পড়া কান্না দেখে অসুস্থ শরীর নিয়ে ওরা শব্দ করে কেঁদে ওঠে। এই দৃশ্য আর সহ্য করতে পারে না ইউভান। ও আর ধৈর্য রাখতে পারে না। দ্রুত এগিয়ে এসে জড়িয়ে ধরে নিজের শূন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি স্ত্রী আর সন্তানদের। ছেলে দুটো বাবাকে পেয়ে কোলে ঝাঁপিয়ে পড়ে। ইউভান দুজনকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। একের পর এক চুমু দিতে থাকে ওদের সারা মুখে, যেন আজ এতদিন পর ওর বুকটা শীতল হলো। গলা ভারী হয়ে আসে, কাপা কাপা কণ্ঠে বলে, পাপা মিসড ইউ চ্যাম্পস। এই কদিন তোমাদের ছাড়া আমি প্রতিটা মুহূর্তে বেঁচে থেকেও মরেছিলাম। কত জায়গায় খুঁজেছি তোমাদের। পাপা লাভস ইউ ভেরি মাচ চ্যাম্প। কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় সে, কিন্তু হঠাৎ টের পায় হাতের নিচে বাচ্চাদের গা পুড়ে যাচ্ছে জ্বরে। শ্বাসের কষ্ট চোখে পড়ে। ইউভানের কণ্ঠে এবার আতঙ্ক মিশে যায়, নন্দু, আমার ছেলেরা এত অসুস্থ হলো কিভাবে? ওদের তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি কি ওদের ঠিকভাবে খেয়াল করনি? শেষ কথাটা অজান্তেই বেশ কঠিন শোনায়। ঘরের সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে ইউভানের দিকে, কিন্তু তাসনিমা বেগম তখনও সামনে দাঁড়িয়ে থাকা একেবারে অপরিচিত বিদেশির মতোই ইউভানের দিকে তাকিয়ে থাকেন। চোখে বিস্ময়, মুখে কঠিন নির্লিপ্ততা। তবুও বুঝতে তার একটুও দেরি হয় না, এই মানুষটা এই দুই বাচ্চার বাবা। রক্তের টান চেনাতে শব্দের প্রয়োজন পড়ে না। ইউভান নন্দিনীর কাছ থেকে কোনো উত্তর পাওয়ার অপেক্ষা না করেই শক্ত কণ্ঠে বলে ওঠে, নন্দু, এখনই ওদের হসপিটালে নিতে হবে। উপরে যাও, নিজের ব্যাগ যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে এসো। এখানে এক মুহূর্ত আর থাকবো না, যাও। কণ্ঠটা ছিল আদেশের মতন। নন্দিনী হঠাৎ সোজা হয়ে দাঁড়ায়, চোখে জল জমে থাকলেও অবিচল কণ্ঠে বলে, আমি এখানেই ঠিক আছি, কোথাও যাব না। এক মুহূর্তের জন্য ইউভান থমকে যায়। এই চোখ, এই কণ্ঠ তার নন্দিনীর আর আগের মতো নেই। সে বুঝে যায় এখন জোর খাটালে সবকিছু আরো ভেঙে পড়বে। ইউভান গভীর শ্বাস নেয়, কণ্ঠটা ইচ্ছে করে নরম করে আনে, নন্দু, আমার উপর তোমার যা যা অভিযোগ আছে সব শুনবো, একটা কথাও এড়িয়ে যাব না, কিন্তু তার আগে ওরা সুস্থ হোক। আমি আর এক মুহূর্তের জন্য আমার বাচ্চাদের এই পরিবেশে রাখবো না। সে একবার চারপাশে তাকায়, দৃষ্টি থেমে যায় তাসনিমা বেগমের মুখে, তারপর আবার নন্দিনীর চোখে ফিরে আসে। আমার সঙ্গে যা বোঝাপড়া করার সবটাই আমার বাড়িতে গিয়ে করবে, এখানে না। তুমি যে সিদ্ধান্ত নিতে চাইবে, যা বলবে সবটাই আমি মেনে নেব, কিন্তু এখন কথা বাড়িও না লক্ষ্মীটি, প্লিজ। যা বলছি তাই করো। নন্দিনী কিছুক্ষণ কোনো কথা বলে না। বাচ্চা দুটোর কষ্টে ভেজা মুখের দিকে তাকায়। ছোট্ট বুক ওঠানামা করছে, কষ্টে শ্বাস যেন ঠিক মতো পৌঁছাচ্ছে না। মায়ের বুকটা মোচড় দিয়ে ওঠে। শেষমেশ খুব ধীরে মাথা নামায় সে। এই মাথা নামানোর হার নয়, এ শুধুই সন্তানের জন্য এক মুহূর্তের আপোষ। ও কোনো কথা না বলে সিঁড়ির দিকে পা বাড়ায়, আর ইউভান বাচ্চা দুটোকে বুকে শক্ত করে ধরে তাকিয়ে থাকে স্ত্রীর যাওয়ার দিকে। কিন্তু তাসনিমা বেগম সামনে এগিয়ে এসে কিছু বলতে উদ্যত হতেই ইউভান ভীষণ সতর্ক ও দৃঢ় স্বরে তাকে থামিয়ে দেয়।
আই হোপ আমি আমার স্ত্রী আর সন্তানদের এখান থেকে নিয়ে যাওয়াতে আপনার কোনো আপত্তি নেই। আর আপত্তি থাকলেও বা কি আসে যায়? আমার পরিবারকে এই কয়েকদিন কেমন ভাবে খেয়াল রেখেছেন সেটা তো আমি দেখলাম ও শুনলামও। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের পর থেকে আপনাকে আর এই ঝামেলা পোহাতে হবে না। কণ্ঠে হালকা ব্যঙ্গ। আর একটা কথা না বাড়িয়ে ইউভান বাচ্চা দুটোকে বুকে আগলে ধরে দরজার দিকে পা বাড়ায়। নন্দিনী সিঁড়ি বেয়ে নামতে নামতে থমকে একবার ঘরের ভেতর তাকায়। যে ঘর একদিন তার আপন নিজ ছিল, আজ তা কেবলই হারানো স্মৃতি। দরজার পাল্লা খুলতেই বাইরের বাতাস এসে গায়ে লাগে। ইউভান আর পেছনে তাকায় না। নিজের সন্তানদের নিয়ে নিজের পরিবারের সীমারেখা টেনে সে বাইরে বেরিয়ে যায় চুপচাপ, অথচ স্থির এক বিদায় নিয়ে। ক্যালিফোর্নিয়া সেডারস সিনাই মেডিকেল স্টার ডক্টর থামাস প্রায় ব্যস্ত হয়ে আইসিইউ এর দিকে ছুটে যান নার্সের ডাকে। তার মুখের কঠোর ভাঁজ, তীক্ষ্ণ চোখ, এক মুহূর্তের জন্য সময় নষ্ট করার অবকাশ নেই। নার্সরা সঙ্গে সঙ্গে সরে যায় পথ ছেড়ে। রাহুলের বুকটা হঠাৎ কেঁপে ওঠে, অস্থির কণ্ঠে বলে, এই ডক্টর এমন ভাবে গেল কেন? ঈশানীর ঠোঁট ফ্যাকাশে হয়ে যায়। মাসুক অজান্তেই মুঠো করে ফেলে ওর হাত। তিনজন একসাথে উঠে দাঁড়ায়। পায়ের নিচের মেঝেটা যেন নরম হয়ে এসেছে। ডক্টর থামাস আইসিইউ এর কাচের দরজার সামনে পৌঁছে মুহূর্তের মধ্যেই ভেতরে ঢুকে পড়েন। দরজা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে শুধু অস্পষ্ট কিছু নড়াচড়া দেখা যায় আর নার্সদের দ্রুত চলাফেরা। মনিটরের স্ক্রিনে আলো জ্বলে নিভে ওঠা। শব্দ স্পষ্ট নয়, শুধু গতি বোঝা যাচ্ছে। রাহুল কাচের দিকে এগিয়ে যায়। চোখের পাতা ফেলতে ভুলে গেছে সে। মাসুখের নিঃশ্বাস আটকে আছে। ঈশানী চিন্তিত কণ্ঠে বলে ওঠে, এসকের তো একটু আগেও সবকিছু স্টেবল ছিল, তাই না? কিন্তু ওরা কেউ কোনো উত্তর দেয় না। রাহুলের কপাল ঘামে ভিজে যায়। খুব নিচু স্বরে বলে, ভেতরে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে কেউ কিছু নিশ্চিত বলছেও না। এদিকে খানবাড়ি। রাত ৮টা। পড়ে আসার পর থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। একই কাজ বারবার করছে। বারবার সেহেরানের নম্বরে কল দিয়েছে, কিন্তু প্রতিবারই কল যাচ্ছে না। শেষমেশ আরিফের সাথে কথা বলতে হয়েছে। ও আশ্বাস দিয়েছে সেহেরান ফ্রি হলেই কল করবে। সেই আশ্বাস নিয়ে পড়ি অপেক্ষা করছে, কিন্তু সময় যেন আজ অস্বাভাবিকভাবে ধীরে যাচ্ছে। এখনো পর্যন্ত একটা কলও আসেনি। পরি রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকে। চারপাশের নিঃশব্দতা কেমন করে যেন বুকের ভেতর ঢুকে পড়ে। এই শূন্য রুমটা যেন ধীরে ধীরে ওকে গিলে খাচ্ছে। সেহেরান ছাড়া সবকিছুই আজ ওর কাছে অস্তিত্বহীন। সবই আছে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা থেকে গেছে। নিজের অজান্তেই পরি বেড সাইড টেবিলের উপর রাখা ওদের বিয়ের ছবিটা হাতে তুলে নেয়। খুব সাদামাঠা একটা ছবি, না কোনো ভারী সাজ, না কোনো আম্বর। তবু দুজনকে কি অসম্ভব মিষ্টি লাগছে। পরীর মুখে তখনও স্পষ্ট কোনো হাসি নেই, কিন্তু সেহেরানের ঠোঁটের কোণে লুকিয়ে ছিল এক অদ্ভুত মুচকি হাসি। এতদিন পরই সেই হাসিটার অর্থ বুঝতে পারেনি, কিন্তু আজও বুঝতে পারে। ছবিটা বুকে চেপে ধরে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায়। বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পরি। রাতের বাতাসে চুল উড়ে আসে মুখে। শহরের রাতের শব্দগুলো দূরে কোথাও মিলিয়ে গেছে। এখানে শুধু নিঃশ্বাসের শব্দ আর বুকের ভেতরের ভারী নিঃশ্বাসের হাহাকার। পরি সেহেরানের ছবিটা বুকে জড়িয়ে ধরে আছে। আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছবির কোণাটা ভিজে গেছে। কখন যে চোখের জল গড়িয়েছে তার উপরে সে নিজেও খেয়াল করেনি। কতগুলো দিন আপনাকে দেখিনি। আজ সারাটা দিন বুকটা কেমন করেছে। এই রুমে এখনো আপনার গন্ধ মিশে আছে সেহেরান। ঘরের যেদিকেই তাকাই সেদিকেই শুধু আপনার স্মৃতি। আমাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত এখনো যেন ঠিক আগের মতোই জীবন্ত আছে এই রুমের প্রতিটি কোণে, প্রতিটি নিঃশ্বাসে। আর মনে কথা বলে সে, আপনি থাকলে হয়তো এতটা শূন্যতা ফিল হতো না সেহরান। কোথায় আপনি? আমি যে আর পারছি না। ঠিক তখনই পড়ি হঠাৎ কারো ডাকে ও চমকে ওঠে। আঙ্গুলের জোর আলগা হয়ে যায়। পা বাড়াতে গেলে এই ছবিটা হাত ফসকে নিচে পড়ে যায়। কাঁচ ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। শব্দটা খুব জোরে নয়, তবুও পরীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভাঙা কাচের উপর ছড়িয়ে থাকা ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেও। কাচের ফাঁকে ফাঁকে সেহেরানের মুখটা ভেঙে গেছে, চোখের কাছে এক সরু ফাটল। মুহূর্তেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। শুধু একটা অজানা আশঙ্কা সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। পরীর ঠোঁট কেঁপে ওঠে। ভেতর থেকে শুধু একটাই কথা বেরিয়ে আসে, সেহেরান আপনি ঠিক আছেন তো? এখন সময় ঠিক সন্ধ্যার পরান্ত।
সেই রাতের পর থেকে যেন মাসের অর্ধেক অতিক্রম হয়ে গেছে। ইউভান, নন্দিনী আর তাদের দুই ছেলেকে নিয়ে খানবাড়িতেই ফিরে এসেছে। তবে ওদের দুজনের মধ্যকার দূরত্ব এখনো তিল পরিমাণ কমেনি, কিন্তু ইউভান নন্দিনীকে কিছুটা সময় দিচ্ছে নিজের সাথে বোঝাপড়ার জন্য। এদিকে তানহা একাই চেষ্টা করছে মা সুরাইয়া বেগমকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। যেদিন থেকে সুরাইয়া বেগম নিজের স্বামীর সেই ঘৃণ্য রূপের মুখোমুখি হয়েছেন, সেদিন থেকেই নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করে ফেলেছেন তিনি। এত বছর পাশাপাশি থেকেও একজন মানুষকে তিনি যে সত্যিকার অর্থে চিনতেই পারেনি, এই উপলব্ধিই তাকে ভেতরে ভেতরে গুড়িয়ে দিচ্ছে। রফিকের মতো এক নিকৃষ্ট পশুতুল্য মানুষ যে তার স্বামী ছিল, এই সত্যটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। তার উপর সেহেরিসের পরিচয়ে জানার পর সেই কষ্ট যেন বহুগুণে বেড়ে যায়। সে যদি যাকে এতদিন তিনি যা নয় নিজের বোন ভেবে আগলে রেখেছিলেন, সে যে আসলে কালনাগিনীর মতো বিষ ঢেলে সম্পর্কের পুরো সমীকরণটাই ওলট পালট করে দিয়েছে, এই বোধ তার সহ্য সীমা ছাড়িয়ে যায়। মানহার কথাগুলো শুনে সুরাইয়া বেগম বারবার ভেঙে পড়েছিলেন। কষ্টের সঙ্গে সঙ্গে তার মনে জন্ম নিচ্ছিল তীব্র ঘৃণা। তবুও সবকিছুর মাঝেও তানহা শক্ত হাতে নিজের মাকে সামলে রাখছে, ভেঙে পড়তে না দিয়ে। কিন্তু এত সব দায়িত্বের মধ্য থেকেও যেন তানহার মন সেই সুদূর ইউএসএ আটকে আছে। রাহুলের জন্য ভেতরে এক অদৃশ্য দহনে পুড়ে যাচ্ছে, হয়তো সম্পর্কের বৈধতার জোরে। তবুও তানহা চায় রাহুল যেন ওর থেকেও আরো আরো ভালো, আরো যোগ্য কাউকে খুঁজে পায়। ওর ভেতরের ভয় নিঃশব্দে বাসা বেঁধেছে। দিন শেষে সে নিজেও যদি বেঈমানির খাতায় নাম লিখিয়ে বসে। এভাবে সবার জীবনে শহরের রং আলোক সব সচল থাকলেও পরীর অন্তরস্থ জীবন যেন কেমন স্থির আর অচল হয়ে পড়েছে। সবার জীবন আলতোভাবে পরিবর্তিত হলেও তার জীবনের কোনো পরিবর্তন আসেনি। বরং এই কয়েকদিনে পরী অসংখ্যবার চেষ্টা করেছে সেহরানের সাথে কথোপকথনের, কিন্তু প্রতিটি চেষ্টায় হয়েছে ব্যর্থ। তার কথার পথ যেন সবসময় বন্ধ। বরং এই ব্যর্থতার প্রতিফলনে তার পাগলামি আরো বেড়ে গেছে। চোখে মুখে অদ্ভুত এক উদাসীনতা ধরা দেয়। বাড়ির প্রত্যেকের সাথে তার দূরত্ব বেড়ে চলেছে। বারবার দিনের পর দিন নিজের ভাইয়ের কাছেও প্রশ্ন করে পায়নি কোনো সদুত্তর। সেহরান ঠিক আছে তো, কথা কেন বলছো না? ওর কাছে এই প্রশ্নগুলো এখনো উত্তরহীন। যতবারই ওয়েস্ট হ্যাভেনে যোগাযোগ করেছে, প্রতিবারই পরীর সাথে শুধু আরিফ আর সেহেরিস কথা বলেছে। ওদের কথার ভঙ্গি বদলায়নি একটুও। সেহেরান নাকি ভীষণ ব্যস্ত। কোর্ট আর কেসের চাপ তাকে প্রায় নিঃশ্বাস নিতেও দিচ্ছে না। এই মুহূর্তে অন্য কোনো দিকে মন দেওয়ার অবকাশ নেই তার। সময় হলে সে নিজেই কথা বলবে। আর তার মামার কথা জিজ্ঞেস করলে বিভিন্ন কথা বলে সবাই এড়িয়ে যায়, সে বুঝতে পারে। কথাগুলো পরীর কাছে ক্রমশ অদ্ভুত ঠেকতে শুরু করে। তার সাথে কথা বলার জন্য আজ সেহরানকে সময়ের মুখাপেক্ষী হতে হচ্ছে, এই বাস্তবতাটা ও মেনে নিতে পারছিল না। ভালোবাসার মানুষটাকে কি তবে সময়ের তালিকায় তুলে রাখতে হয়? তবু পরী চুপ করে থাকেনি। একবার নয় অগণিতবার চেষ্টা করেছে সেহরানের সাথে কথা বলার জন্য। প্রতিবারই ওপাশ প্রত্যাখ্যান, প্রতিবারই নীরবতা। আর প্রতিটি ব্যর্থ প্রচেষ্টার সাথে সাথে ওর বুকের ভেতর জমতে থাকে একরাশ অভিমান। সেই অভিমান ধীরে ধীরে ভারী হয়ে ওঠে, কথাহীন, অভিযোগহীন, অথচ গভীর আর যন্ত্রণাময়। সেহরানের কথার অনিশ্চয়তা, ভীষণ অনিশ্চয়তা তার মনকে ভীষণ করে বিষিয়ে তুলেছে। কিন্তু আজ পরী কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছে না। বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট হচ্ছে। চোখ বন্ধ করলেই মানসপটে ভেসে ওঠে সেই ভয়াল রাতটা। স্পষ্ট মনে আছে সেহরানের মাথায় আঘাত লেগেছিল। জ্ঞান হারানোর আগ মুহূর্ত পর্যন্ত ও দেখেছিল সেহরানের কোন কান বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে রক্ত। হঠাৎ চমকে ওঠে, চোখ খুলে ফেলে পরী। টের পায় কপাল বেয়ে উষ্ণ কিছু গড়িয়ে পড়ছে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ আর গলা মুছে। কি আশ্চর্য! সবাই তো বলছে ওর স্বামী সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু মনটা কেন এমন অশনি সংকেত দিচ্ছে? ও অস্থির হয়ে ওঠে। দ্রুত রুম থেকে বেরিয়ে গিয়ে নিচে লিভিং রুমের দিকে অগ্রসর হয়। এদিকে লিভিং রুমে ইউভান তখন ছেলেদের নিয়ে সময় কাটাচ্ছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে শিশুদের হাসির শব্দ। একপাশে তানহা, সুরাইয়া বেগম সবাই একসাথে বসে আছে। তবে তারা একা নয়। নন্দিনী সৎমা খালাও এসেছে দেখা করতে, কারণ ইউভানকে দেখেই তাদের আচরণ মুহূর্তেই পরিবর্তন হয়।
বড়লোক বাড়ির ছেলে, তাছাড়া ইউএস এর মতো জায়গায় প্রতিষ্ঠিত। এই পরিচয়টুকু জানার পর থেকে তাদের গিরগিটির মতো রং পাল্টে গেছে। মুখে জামায় জামায় ডাক, অতিরিক্ত আদর, সবটাই যেন উপচে পড়ছে। তবে ইউভানের বুঝতে অসুবিধা হয়নি এই স্নেহের আড়ালে লুকিয়ে আছে নগ্ন স্বার্থ। তবুও সে কিছু বলেনি, কারণ সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে খুব শীঘ্রই পরিবার নিয়ে নিজের জায়গায় ফিরে যাবে, যেখানে এই স্বার্থপর জঞ্জালদের ছায়াও পড়বে না। জীবনে প্রায় সবকিছু হারিয়েছে সে। এখন সিন্ধুর সমান যে অল্পটুকু আছে, সেটুকু সে আগলে রাখবে যত্নে। নন্দিনীও বুঝে গেছে তার ছোট মায়ের আচরণের অর্থ। তবুও যেহেতু ওরা নিজেরাই তার শ্বশুর বাড়িতে এসেছে, তাই সে খারাপ কোনো ব্যবহার করেনি, কেবল প্রয়োজন ছাড়া দূরত্বটুকু বজায় রেখেছে। নন্দিনী আর রোজা কফির ট্রে হাতে করে লিভিং রুমের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই ওদের চোখে পড়ে পরি হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। পরি নিচে এসে সোজা ভাইয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। চিৎকার করে কাট কাট স্বরে জিজ্ঞেস করে, ভাইয়া অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না, প্লিজ বলো সেহেরান কোথায়? আমার সঙ্গে কেন এত লুকোচুরি করছো? আমি কি করেছি? লিভিং রুমে উপস্থিত প্রত্যেকেই থমকে যায়। সবার উৎসুক শঙ্কিত দৃষ্টি একসাথে গিয়ে পড়ে পরির উপর। ইউভান হকচকিয়ে ওঠে। বোনকে হঠাৎ আবার এমন উত্তাল দেখে সে ছেলেদের তানহা আর নন্দিনীর কোলে তুলে দিয়ে ধীরে উঠে দাঁড়ায়। বোঝানোর ভঙ্গিতে নরম স্বরে বলতে যায়, পরি বোন আমার, এইভাবে হাইপার হওয়া ঠিক না। আমার কাছে আয়, শোন আসলে। কথাটা শেষ করার আগে পরি ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, আর একবারও মিথ্যা কথা বলবে না বলে দিলাম ভাইয়া। আমি জানি তোমরা সবাই মিথ্যা বলছো। আজ আমি জেনেই ছাড়বো সত্যিটা কি। সেহেরান সেই দিন মাথায় আঘাত পেয়েছিল, আমার মনে আছে। কিন্তু এখন সে কেমন আছে সত্যি করে বলো। শেষ কথাটা বলতে বলতে পরি ভাইয়ের হাত ঝাঁকিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে। ইউভান বোনের কাঁধে দু হাত চেপে ধরে কাট কাট গলায় বলে, কিট্টু সম্পূর্ণ সুস্থ আছে। আমরা কেউ তোকে কোনো মিথ্যা বলিনি। ও ব্যস্ততায় তোর সাথে কথা বলছে না, এটাই সত্যি। কি করছিস তুই? ভুলে যাস কেন তুই অসুস্থ? এই সামান্য বিষয় নিয়ে প্রতিদিন কেন এত পাগলামি করিস? ব্যাস, এবার পরই ধৈর্যর বাঁধ ভেঙে যায়। সে হঠাৎ ভাইয়ের উপর চিৎকার করে ওঠে। আশেপাশে তাকিয়ে হাতের কাছে যা পাচ্ছে একের পর এক ছুঁড়ে মারতে থাকে যেখানে সেখানে। নিঃশ্বাসের উঠানামা বেসামাল হয়ে আসে। কাপা গলায় বলে সে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন পাগল, যার স্বামীর কোনো খোঁজ নেই, জানে না সে কেমন আছে, কোন পরিস্থিতিতে আছে। এই সব কিছুই যে জানে না, সে তো বদ্ধ পাগলই হবে। বলো, আমার স্বামী কই? এখনোই বলো, তার কি হয়েছে সত্যি করে বলো। শেষ কথাটা বলার সময় সে কফির ট্রেটা শক্ত করে ধরে মেঝেতে আছাড় মারে। শব্দটা এতটাই বিকট হয় যে ইভান আর ইয়ান কোমল বাচ্চা দুটো শব্দ করে কেঁদে ওঠে। নন্দিনী অস্থির হয়ে পড়ে, নিজের কলিজাদের সামলাতে থাকে। পরীর এই আচরণে ইউভানের মেজাজ এবার পুরোপুরি বেঁকে যায়। সে এক ঝটকায় বোনকে টেনে ধরে থাপ্পড় মারার জন্য এক হাত তুলে চিৎকার করে, পরী, কি বলবো? হ্যাঁ কি বলবো? এটাই যে কিট্টোর মাথায় আঘাত পেয়েছে, ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন আছে, নাকি এটা বলবে যে ওর মস্তিষ্ক কোনো রেসপন্স করছে না? আদৌ তোর জ্ঞান ফিরবে কিনা কেউ জানে না। হিজ কন্ডিশন ইজ ক্রিটিক্যাল। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ওকে সুস্থ করার জন্য। এবার তুই বল, তোর শরীরে এই অবস্থায় আমি কিভাবে এসব কথা বলতাম? আমরা কেউই তোর খারাপ চাইনি, শুধু চেয়েছিলাম তুই আর তোর বাচ্চাটা যেন সুস্থ থাকিস। কিন্তু তুই এমন পাগলামি করলে আমি কিভাবে তোকে সামলাবো? সেহরানের ক্রিটিক্যাল অবস্থার কথা শুনে পরি হঠাৎ পাথর হয়ে যায়। ও কিছুতেই মানতে পারছে না ও সেহরান এখনো জ্ঞান ফেরেনি, অথচ সে দিব্যি পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছে। এদিকে ইউভানের কষ্ট আর রাগে পুরো শরীর কাঁপছে, চোখ লাল হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে আবারও বলে, এই তুই কি এখনো ছোট আছিস যে তোকে এত কিছু বোঝাতে হবে? আর পারবো না কিছু বোঝাতে। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, যা। রোজা ভাইকে এমন রেগে যেতে দেখে দৌড়ে বোনের দিকে এগিয়ে আসে, ওকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। তানহা শক্ত করে ভাইয়ের হাত চেপে ধরে, আর নন্দিনী বুকের সাথে ছেলেদের জড়িয়ে রেখে স্বামীর শার্টের আস্তিন টেনে ধরে ইশারায় থেমে যেতে বলছে। কিন্তু পরীর মাথার ভেতর তখনও সংঘাত করছে ভাইয়ের বলা কথাগুলো। সেহরানের জ্ঞান নেই। ইউভান হঠাৎ বোনকে এভাবে নিস্তব্ধ হয়ে যেতে দেখে ভয় পেয়ে যায়। ও দুটো হাত নামিয়ে বোনকে বুকে টেনে নেয়, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। পরি এবার শব্দ করে কেঁদে ওঠে। ভাইয়ের শরীর জুড়ে অগণিত হাত ছুঁড়ে মারতে মারতে বলে থাকে, ও ভাইয়া, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো না। এই মুহূর্তে তার কাছে থাকাটা আমার ভীষণ প্রয়োজন।
সে সজ্ঞানে না থাকলেও অবচেতন মনেও আমায় খুঁজছে। প্লিজ ভাইয়া, প্লিজ আমায় নিয়ে চলো তার কাছে, না হলে আমি মরে যাব, এখনই নিয়ে চলো ভাইয়া, প্লিজ। কি যে করুণ আর্তনাদ পড়ে যেন বুকটায় ভেঙে আসে। কাঁদতে কাঁদতে সে ভাইয়ের গা ঘেঁষে মেঝেতে বসে পড়ে। নন্দিনী ছোট মা বাদে উপস্থিত সবার বুকে হাহাকার করে উঠে যায়। ইউভান নিজেকে সামলে বোনকে ধরে তুলতে যেতেই সবার উপর জমে থাকা অভিমানে পড়ি ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। পর মুহূর্তে সে সিঁড়ির দিকে ছুটে ওঠে, নিজের ঘরের দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে ওঠে, সবাই মিথ্যেবাদী, সবাই আমার সঙ্গে প্রতারণা করেছে, সবই মিথ্যে। আদৌ কেউ আমার ভালো চায়নি। আমার স্বামীর কিছু হলে কাউকে ছাড়বো না আমি, সব বেঈমানদের রক্ত। ইভার পেছন থেকে বারবার ডেকে ওঠে, ওভাবে দৌড়াস না পড়ি, ভাইয়ার কথা শোন। কিন্তু ততক্ষণে পড়ি চোখের আড়াল হয়ে গেছে। লিভিং রুমে রয়ে যায় কেবল এক নিস্তব্ধতা। ক্যালিফোর্নিয়ায় রাহুল আজ অনেকদিন ধরেই তানহার সঙ্গে পুনরায় কথা বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই কয়েকদিন সে কোনো সুযোগই পায়নি সেহেরানকে নিয়ে অতিরিক্ত ব্যস্ততার কারণে। ডক্টরের কঠোর প্রচেষ্টা আর সবার মনোবলে সেহেরানের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, পুরোপুরি না হলেও আগের চেয়ে ভালো। তবুও মাথা, বুক আর পিঠের ক্ষতগুলো এখনো পুরোপুরি শুকায়নি। নিজের থেকে তেমন কিছুই করতে পারে না সে। ওরা সব বন্ধুরা, তারপর সেহরিশ আর আরিফ, সবাই মিলে ওর যথেষ্ট খেয়াল রাখছে, যেন কোনোভাবে সে উত্তেজিত হয়ে না পড়ে। আজ একটু আগে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছে রাহুল। ফিরে এসে সে তানহাকে ফোন করে, পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে দিয়ে বেলকনির দিকে এগিয়ে যায়। বেশ কয়েকবার কল দেওয়ার পর অবশেষে ওপাশ থেকে ফোন রিসিভ হয়। এদিকে বাংলাদেশে তানহা এই ভোরে ছাদে এসে দাঁড়িয়েছে। কত কিছুই না ভেবে যাচ্ছে। এই যেমন আগে প্রতিদিন এই সময় বাবা আর সে একার সাথে চা খেত, কিন্তু এখন সবটাই যেন নোংরা অতীতের অংশ। ওর মনে ঘৃণা জন্মাচ্ছে বাবার প্রতি, কিন্তু তবুও স্মৃতিগুলো চাপা দিতে পারছে না। হঠাৎ ফোন বেজে ওঠে। তানহার দেখার প্রয়োজন পড়ে না, কারণ সে জানে রাহুল কল করেছে। কিছুক্ষণ পরে অবশেষে সে ফোন রিসিভ করে। ওপাশ থেকে রাহুলের অস্থির কণ্ঠস্বর ভেসে আসে, এই এই ধানি লঙ্কা, একদম কল কাটবে না বলে দিলাম, না হলে কিন্তু 48 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। এপাশে তানহা হঠাৎ হুমকিতে ভ্যাবাচাকা খেয়ে যায়। আশ্চর্য, লোকটা এত বেশি বোঝে কেন? ইচ্ছা না থাকলে তো কলই কেটে দিতাম। ও নিঃশ্বাস ফেলে ধীরে বলে, বলুন, শুনছি। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবে আর কতদিন আমায় ছেড়ে থাকবে বউ? তানহার বুকটা ভারী হয়। চোখ মুছে শান্ত গলায় বলে, আমি নিরুপায়, আপনি সঠিক কাউকে খুঁজে নিন। রাহুল বেজায় চটে যায়। ফাকিং হেল, ফাইন্ড সামওয়ান এলস। মাথা গরম করাবে না বলছি। কোন সাহসে হাজবেন্ডের পারমিশন না নিয়ে ওখানে চলে গেলে? একবার শুধু সামনে পাই, তারপর দেখবো তোমাকে কঠিন শাস্তি দেব। গুনে গুনে 5 বাচ্চার মা বানিয়ে ছাড়বো দেখো। খুব বেশি ভালোবেসে ফেলেছি, তাই না? তানহা নিঃশব্দে হেসে ফেলে স্বামীর অভিমানী বাচ্চামো কণ্ঠ শুনে। ধীরে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমার কাছ থেকে সত্য গোপন করেছেন, মিথ্যা বলে বিয়ে করেছেন আমায়। রাহুল অস্থির হয়ে অমনি বলে ওঠে, ভয়ে, তোমাকে হারানোর ভয়ে এমনটা করেছিলাম। বিশ্বাস করো, আমি জানতাম সবকিছু শুনলে তুমি ঠিক এভাবেই একদিন দূরে সরে যাবে। তখন আমি কিভাবে তোমায় পেতাম? তানহা মুহূর্তে চুপ হয়ে যায়, ফের বলে, আমি এত কিছু মানতে পারছি না রাহুল। খুব ভালোবাসি আপনাকে, কিন্তু আমার রক্ত দূষিত। আপনার সাথে থাকলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। রাহুল বুঝতে পারে তার বউয়ের ভয়টা, তাই আদুরে গলায় ডেকে ওঠে, লক্ষ্মী বউ আমার, বোঝার চেষ্টা করো। বয়স কিন্তু আমার দিন দিন বেড়েই চলেছে। প্লিজ এই বয়সে এসে আমায় আর বিধবা করো না সোনা। আমার শুধু তোমাকে চাই, আর কিছু না। চলে আসো না আমার কাছে, প্লিজ। বরের এই আদুরে ডাকে তানহার মন চায় সাড়া দিতে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। উল্টো রাগ দেখিয়ে বলে, ফাজলামো করছেন, আপনি বিধবা কেন হতে যাবেন? ওপাশ থেকে রাহুল হো হো করে হেসে ফেলে আবার বলে, তোমায় না পেলে আমি সত্যিই দেওয়ানা হয়ে যাব ধানি লঙ্কা। তুমি আমার সবকিছু। কান খুলে শুনে রাখো, খুব তাড়াতাড়ি আমার কাছেই তোমাকে ফিরতে হবে। মাথা থেকে এসব বাজে বাজে চিন্তা ঝেড়ে ফেলো, বুঝলে? তানহা এখনো অস্থির, কিছু না বলেই প্রশ্ন করে, ভাইয়া কেমন আছে? আর বড় আব্বুর কথা কিছু বলেছেন? রাহুল গ্লাসের বাইরে তাকিয়ে বলে, না, এখন সঠিক টাইম না। এসকে স্ট্রাবেল হলে বলবো। সেদিন রাতে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ জ্ঞান ফিরতে ও পরীর জন্য অস্থির হয়ে গিয়েছিল, খুব প্যানিক করছিল। পরে ওকে বুঝিয়ে শান্ত করা গেছে। তানহাও বলে, এই কয়দিন ধরে পরী কারোর সাথে কথা বলছে না, ভাইয়াকে ছাড়া ও সত্যিই ভালো নেই।
রাহুল নীরবে শোনে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, দূরে থাকলেও যাকে ভুলে থাকা সম্ভব না। তানহা সবটা শুনে নীরবে হাসে। বহুদিন পর দুজনের কথা হলো অনেকক্ষণ ধরে। অস্থিরতা, ভয়, পূর্ণতা আর অপূর্ণতার ভেতর দিয়ে। এদিকে পরি তখন নিজের ঘরের ঠান্ডা মেঝেতে শুয়ে আছে। শীতটা গা কাঁপানো হলেও ওর শরীর যেন তা টেরই পাচ্ছে না। সেদিনের ঘটনার পর কেটে গেছে প্রায় একটা সপ্তাহ। অথচ এই কয়দিনে সে কারুর সাথে কথা বলেনি, ঠিক মতো খায়নি, ঘুমায়নি। ওর মাথার ভেতরে ঘুরে ফিরে একটাই কথা, তাকে সেহেনানের কাছে যেতে হবে। নিজের অসুস্থতার কথাও যেন ভুলতে বসেছে। হাতে ফোন নিয়ে বারবার সেহরানের নাম্বারে কল দিচ্ছে। জানে ওপাশ থেকে কোনো উত্তর আসবে না, তবুও প্রত্যেকবার এক ফোঁটা মিথ্যে আশা বুকে চেপে ধরে কলটা করে যায়। ফোন বন্ধ। প্রতিবারই একই পরিণতি। শেহরিজ বলেছিল সেহরানের জ্ঞান ফিরেছে, কিন্তু এখন পরীর মন আর কারোর কথায় বিশ্বাস করতে চায় না। যতক্ষণ না নিজের চোখে দেখবে ততক্ষণ পর্যন্ত সে কিছুই বিশ্বাস করবে না। অস্থির হয়ে সে একটা ভয়েস মেসেজ পাঠায়। কোথায় তুমি সেহরান? এই মুহূর্তে আমি তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে চাই, আর বলতে চাই প্রতিক্ষণে আমি তোমাকে খুব মিস করছি। সেন্ড করে ফোনটা বুকের উপর রাখে, শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকে। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, নিঃশব্দে নিরুপায়। হঠাৎ মেসেজের শব্দে ধ্যান ভাঙে। পরি যেন চমকে উঠে ব্যস্ত হাতে ফোনটা তুলে নেয়। মেসেজ এসেছে সেহেরানের নাম্বার থেকে। ও পড়তে থাকে, ট্রাস্ট মি জান, আমার চোখ শুধু তোমাকেই খোঁজে, আমার মন সারাক্ষণ তোমাকেই ভাবে। ফিল মি, ঠিক আমায় দেখতে পাবে। আমার হৃদস্পন্দনের অস্তিত্ব তুমি। ইউ নো না জান, ইউ আর মাই সোলমেট। কিছুক্ষণ সে শুধু তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে। এটা সত্যি তার সেহরানের বলা কথা। ও দ্রুত আবার কল দেয়, এই আশায় হয়তো এবার কাঙ্ক্ষিত মানুষটি ধরবে। কিন্তু আশ্চর্য, ফোনটা আবার বন্ধ। এই তো একটু আগেই মেসেজ এলো। তবে কি কথা বলতে সেহরানের কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা হু হু করে ওঠে পড়ি। নিজের মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সময় নষ্ট করা চলবে না। যেভাবেই হোক তাকে স্বামীর কাছে যেতেই হবে। মুহূর্তের মধ্যে ইউভান বোনের জন্য খাবার নিয়ে রুমে ঢুকতে পরি তার আর স্থির থাকতে পারে না। সে দৌড়ে ভাইয়ের কাছে ছুটে যায়। এক নিঃশ্বাসে সব খুলে বলে, ভয়, সন্দেহ আর আশঙ্কার কথা। ইউভান নীরবে সব শুনে। তারপর বোনকে ধরে বিছানায় বসায়। ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলে, তোকে আমি কিট্টুর কাছে নিয়ে যাব, কথা দিচ্ছি। টিকিট কাটতে অন্তত 1 সপ্তাহ লাগবে। এর মধ্যে তুই সবকিছু গুছিয়ে নে। আমরা সবাই একসাথেই যাব। তবে তার আগে একটাই শর্ত, তোকে পেট ভরে খাবার খেতে হবে। কি হাল করেছিস নিজের, একদম শুকিয়ে গিয়েছিস। কিট্টু দেখলে ভাববে আমি তোর খেয়াল রাখতে ব্যর্থ হয়েছি। আজ পরীর কেন যেন ভাইয়ের কথাগুলো বিশ্বাস হচ্ছে। অনেকদিন পর বুকের ভেতরটা সামান্য হালকা লাগছে। সে জড়িয়ে ধরে ইউভানকে কাপা গলায় বলে, তুমি শুধু একবার ওনার কাছে নিয়ে চলো ভাইয়া। সত্যি বলছি, আমি আবার আগের মতো হয়ে যাব। ইভান বোনের কথা শুনে নিঃশব্দে হাসে, মুখে কিছু বলে না। শুধু অন্তরস্থলে ভাবে, তুই ওখানে যাওয়ার আগেই একটা বড় সারপ্রাইজ পেয়ে যাবি বোন। সাথে অবশ্যই আরেকটা কঠিন সত্য। তবে চিন্তা নেই, যার তোকে সামলানোর কথা সে ঠিকই সামলে নেবে। সিনাই মেডিকেল সেন্টার, ক্যালিফোর্নিয়া। 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের জীবাণু মন্ডল, মেশিনের টনটনে শব্দ আর বন্ধুদের নিষ্কণ্টক নির্দেশনা, সব মিলিয়ে সেহেরানের সম্পূর্ণরূপে ফেড আপ হয়ে গেছে। আজ আর ধৈর্য রাখার মানসিকতা তার নেই। সে বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ, অথচ আরশিতে নিজের দিকে তাকিয়ে দেখে দীর্ঘদিন হাসপাতালের বিছানায় পড়ে থাকার ছাপ স্পষ্ট। মাথার সার্জারির কারণে চুল খানিকটা ছেঁটে ফেলা হয়েছে। অবিন্যস্ত চেহারা, মুখ জুড়ে অল্প অল্প দাড়ির রেখা। সব মিলিয়ে নিজেকেই আজ তার অপরিচিত মনে হচ্ছে। রাহুল আর সেহরিজের সঙ্গে কথা বলতে বলতে সেহরান তখন হোয়াইট স্কিপড স্লিম ফিট আরমানি শার্ট, ডার্ক টেলড ট্রাউস পরে নেয়। উপর থেকে ছুঁড়ে নেয় সালারা এর ব্ল্যাক লেদার জ্যাকেট। আরিফকে দিয়ে সকালে এসে সবকিছু আনিয়েছে। নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এসে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়। রাহুল ধরে নেয়, সিগারেট চাটছে। অনিচ্ছা সত্ত্বেও পকেট থেকে একটা বের করে দেয় ঠিকই, কিন্তু সঙ্গে হুঁশিয়ারি দিতে ভুলে না, এসকে আজ না প্লিজ। সেহরান ভুরু কুচকে বিড়বিড় করে বলে, জাস্ট ফাক অফ, আই ডোন্ট গিভ আর ড্যাম। সেহরিজ সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে, ভাইয়া প্লিজ এখন এসব মুখে নিও না, ইউ আর স্টিল রিকভারিং। কিন্তু সে নিজেই জানে কথা শোনার মতো ধৈর্য তার ভাইয়ের নেই।
গত কয়েকদিনে ওষুধের চেয়ে নিকোটিনই বেশি প্রবেশ করেছে সেহেরানের রক্তধারায়। সেহেরানের কিছুই না বলে ডোন্ট কেয়ার ভঙ্গিতে সিগারেট ধরায়, লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আবার হাত বাড়ায় রাহুলের দিকে। রাহুল বিরক্ত হয়ে ফোঁস করে ওঠে। নাও হোয়াট? যেটা চেয়েছিলি সেটাই তো দিলাম। সময় অসময়ে এটা না খেলে তুই আবার উন্মাদ হয়ে যাস। সেহরান বড্ড বিরক্ত হয়, কিন্তু মুহূর্তে ওর ঠোঁটের কোণে বেঁকে যায়। ইউ আর রং। আমি শুধু আমার পরিতেই উন্মাদ, তাই অন্য কিছুর প্রয়োজন পড়ে না। ড্যাম, এখনোই তোকে ওর কথা মনে করতে হলো? বউটাকে ভীষণ মিস করছি। রাহুল ভ্যাবাচাকা খেয়ে যায়। আশ্চর্য, এসকে তোর বউয়ের কথা আমি কখন বললাম? যা বলার তুই তো নিজেই বলছিস। সেহরান সিগারেট ঠোঁটে রেখে কবজিতে রিল্যাক্সের ঠিক করে নেয়। পড়তে পড়তে বলে, বলিসনি বলেছিস। অবশ্য তুই কিভাবে বুঝবি আমার জ্বালা? বিয়ে করেও এখনো বউয়ের কাছে যেতে পারিসনি, পিওর সিঙ্গেল তুই। অথচ আমায় দেখ, যাকে কোনোদিন চোখের আড়াল করিনি সেই আমার নিজের ছোট্ট বউটাকে ছাড়া এতগুলো দিন এখানে থাকতে হলো। ইট ইজ ডিউরিং দিস ফাকিং ডেজ দ্যাট আই হেট মাইসেলফ দ্য মোস্ট। রাহুল ব্যঙ্গপূর্ণ কণ্ঠে উচ্চারণ করে। এই এসকে, তোর ছোট্ট বউ আর কবে বড় হবে? না মানে তুই তো শীঘ্রই বাবা হচ্ছিস, তার সাথে তোর ছোট্ট বউ নিশ্চয়ই এতদিনে বড় হয়ে যাওয়ার কথা। শেরিস হঠাৎ কেসে উঠে দাঁড়ায়। ভাইয়ের আর রাহুলের লাগামহীন কথার প্রভাব বোধ হয় করে। সেহরান এক মুহূর্ত থেমে দাঁতে দাঁত চেপে ধরালো কণ্ঠে বলে, গেম মাই গেট মাই পাসপোর্ট। আই এম টেকিং দ্য নেক্সট ফ্লাইট। অনেকদিন হয়ে গেছে আমার ওয়াইফকে দেখিনি, আর পাপাও নিশ্চিতভাবে অস্থির হয়ে আছে। এইবার সিদ্ধান্ত নিয়েছি পাপা আমাদের সাথেই থাকবে। নো মোর লিভিং অ্যালন পিরিয়ড। রাহুল আর শেহরিশ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিছু বলছে না, কিন্তু চোখের ভাষায় উদ্বিগ্নতা সুস্পষ্ট। ঠিক তখন কেবিনে প্রবেশ করে ঈশানী, মাসুক, আরিফ এবং তানিশা। তারা সবকিছু শুনেছে। মাসবুক এগিয়ে এসে সেহরানের কাঁধে হাত রাখে। শান্ত কণ্ঠে বলে, নট নাও এসকে। ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু ডিসকাস, কারণ তোর এখনো অনেক কাজ বাকি আছে। সেহরানের কপালে ভাঁজ পড়ে। সে পরিষ্কার জানতে চায়, হোয়াট হ্যাপেন্ড? টেল মি ক্লিয়ারলি। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। শেরিস ধীরে ভাইয়ের কাছে আসে। সেহরানও ভাইয়ের দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। কিছু শরীরটা হঠাৎ এত ঠান্ডার মধ্যেও ক্রমশ উষ্ণ অনুভূত হচ্ছে। টের পায় বুকটা কেমন অস্থির লাগছে। হঠাৎ শেহরিশ ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলে, ভাইয়া, পাপা ইজ নো মোর। সেই রাতে সার্জারির সময় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে। উই হ্যাভ লস্ট আওয়ার ফাদার। সেহরানের পা যেন টলে ওঠে। অনুভূতিহীন দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। ন্যানো সেকেন্ডের মধ্যে সেহেরিসের কথার অর্থ উপলব্ধি করে একটা ঢোক গিলে ধীরে বলে, ওহ। কিন্তু রাহুল, ঈশানী, মাসুক, তানিশা আর আরিফ সবাই লক্ষ্য করে সেহেরানের কানের পাশ দিয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ছে। চোখ, মুখ, নাক অস্বাভাবিকভাবে রক্তবর্ণ ধারণ করেছে। অথচ কি সহ্য ক্ষমতা কিছুই বলছে না। কিছুক্ষণ পর সেহেরান শান্ত কণ্ঠে আরিফকে নির্দেশ দেয়, আরিফ, যাওয়ার ব্যবস্থা করো। খানবাড়ি। একটা শীতল সকালের শুদ্ধতা চতুর্দিকে। পরি গতকাল সারা রাত ধরে বিছানায় পড়েছিল। আজ পুরো এক সপ্তাহ পেরিয়ে গেল, তবুও তাদের যাওয়ার কোনো টিকিট এখনো কনফার্ম হয়নি। বারবার ভাইয়ের কাছে জানতে চেয়েছে। ইউভান নানা যুক্তি, নানা আশ্বাসে তাকে শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে ভাইয়ের উপর অভিমান জমে আছে পরীর মনে। সেই অভিমানে সে রুমের বাইরে পা রাখেনি। এখন বেলা অনেক গড়িয়ে গেছে। সকাল থেকে কানে আসছিল বাড়ির ভিতর লোকজনের পদাচারণ আর অস্বাভাবিক আনাগোনার শব্দ। ভোরের দিক থেকে যেন মানুষের যাতায়াত থামছেই না। অস্থিরতায় সে ব্যালকনিতে এসে দাঁড়ায়। নিচে তাকাতেই চোখে পড়ে বাড়ির আঙিনা জুড়ে অনেক মানুষ। এদিক সেদিক দাঁড়িয়ে আছে সবাই। বেশিরভাগই ওদের কোম্পানির এমপ্লয়িজ। কিন্তু অদ্ভুতভাবে আজ সবার পরিধে এক রঙে আবৃত সাদা পাঞ্জাবি। পরীর বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। মনের ভেতরটা কেমন বিষিয়ে যায় অশনি সংকেতে। কার কি হলো আবার? তবে কি? আর কোনো ভাবনা সে সম্পূর্ণ করতে পারে না। হঠাৎ করে ততস্থ পায়ের রুম থেকে বেরিয়ে পড়ে। করিডোর পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছাতে পা দুটো থমকে যায়। নিচে তাকিয়ে দেখে লিভিং রুম ভর্তি মানুষ।
চারপাশে কে কি বলছে, কার কণ্ঠস্বর ভেসে আসছে, কিছুই তার কর্ণকুহরে প্রবেশ করে না। পরি শুধু একের পর এক পরিচিত মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই, কিছু বুঝে ওঠার আগেই, কোনো প্রত্যাশা ছাড়াই, তার চোখ আটকে যায় বহু কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত সেই নিজস্ব মানুষটির উস্কো খুস্কো চেহারার উপর। পরিধেয় শার্ট কোনোই পর্যন্ত গোটানো, মুখটা কেমন বিষণ্ণ। পরি দু হাতে নিজের পরনের বসন খামচে ধরে, চোখ ছলছল করে ওঠে। এতদিনের অপেক্ষার পরেও এই মুহূর্তে তার শরীর যেন এগিয়ে চলার সক্ষমতা হারিয়ে ফেলেছে। নিচে তখন ইউভান, শেহরিশ, রাহুল আর মাসরুক সহ বাড়ির সবাই সেলিম খানের অন্তিম যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত। চারপাশে এক চাপা গম্ভীরতা। আরিফ তখন সেহরানকে কিছু বলছে, কিন্তু সেহরান একপাশে নিঃশব্দে স্থির শরীরে দাঁড়িয়ে আছে। ঠিকই, তবে তৃষ্ণার্ত চোখ দুটো সিঁড়ির দিকে তাকাতে আটকে যায়। নিষ্ফল নেত্রে তাকিয়ে থাকে, কিন্তু মুহূর্তেই পরীকেই দেখে তার চোয়াল শক্ত হয়ে আসে। কারণ এই কয়দিনে শুকিয়ে যাওয়া জরাজীর্ণ শরীরটা তার চোখে পড়ে। কিন্তু সে দৃষ্টি সরায় না। নিঃশব্দে দীর্ঘ সময় ধরে সে শুধু তাকিয়ে থাকে তার প্রিয়সীর দিকে। চলবে।